নমস্কার, আমি নন্দিতা সিনহা। লেটার বক্স দপ্তরে আজকে আবার এসেছি স্টুডিওতে। না, চিঠি পড়তে নয়, আজকে এসেছি ডিসেম্বর মাসের সেরার সেরা পত্রকার মিনতি ভট্টাচার্যকে সাথে নিয়ে। সবাই জানেন বন্ধুরা, ডিসেম্বর মাসের বিষয় ছিল নিঃসঙ্গতা। সেই বিষয়ে বিচারকদের বিচারে সেরা নির্বাচিত হয়েছে মিনতি ভট্টাচার্যের চিঠি। মিনতি ম্যাডাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। যখন প্রথম আপনি এই খবরটা শুনলেন যে আপনি লেটার বক্স দপ্তরে সেরা হয়েছেন, ভালো মানে কতটা ভালো লেগেছিল? এটা কি করে বলি বলুন তো, কারণ এতটাই আপ্লুত হয়ে গেছিলাম আমি যখন চিঠিটা আমার কাছে এলো যে আমার লেখা সেরা সেরা হয়েছে। এটা একদম কিন্তু সত্যি গল্প। সত্যি আমার জীবনে কার্ডটা আসে, কদিন আগেও এসেছিল আবার নতুন করে। কেন ওকে চিনতে পারি, ওর গলায় একটা ছোট্ট দাগ আছে, সাদা দাগ, সেটাকে আমি তিল বলি সাদা। ওটাকে দেখে আমি বুঝতে পারি যে ওই কার্ডটা এসছে, আবার নতুন করে আসছে, খাবার নিয়ে যাচ্ছে, মুখের দিকে একটু তাকায় চলে যায়। যখন এই গল্পটা লিখতে লিখতে আমার নিজেরই চোখে জল এসে গেছে কাকটার জন্য, কারণ এসে আর খাবার নিত না, চলে যেত। তো যখন আপনাদের চিঠি গিয়ে পৌঁছলো যে এটা সেরা সেরা হয়েছে, হতেই হবে, কাকটা জন্যই হয়েছে। না, কাকটার জন্য হয়নি, হয়েছে আপনার জন্য। এই বিষয়ে তো সত্যি বলতেই হয় যে আপনি অত্যন্ত সেনসিটিভ একজন মানুষ। কারণ কি, এত নিবিড়ভাবে একটা কাককে লক্ষ্য করেছেন এবং তাকে নিয়ে ভেবেছেন, এবং সেই ভাবনাটা আপনি কলমে কাগজে ফুটিয়ে তুলেছেন। শেষবার যখন এলো আমি লিখেছি না যে আর বিস্কুটটা নিল না, ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়েছে, গোল গোল চোখ তো, চোখগুলো ঘোরাচ্ছে বন্ধ করছে, ঘোরাচ্ছে বন্ধ করছে, তারপর আস্তে আস্তে উড়ে গেল বিস্কুটটা রেখে দিয়ে। অদ্ভুত। আমি চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। তারপরে নিঃসঙ্গতা যখন শীর্ষক এটা এলো, আমি এই গল্পটাই পুট করলাম। তার মানে আপনি মানে পশুপ্রেমী, আপনি জীবজন্তু বা পশু পাখি খুব ভালোবাসেন। কারণ এই ধরনের গল্প আরো আমার জীবনে আছে। আচ্ছা, যদি কোনোদিন কৃতজ্ঞতা শীর্ষক কোনো মানে বিষয় আসে, তখন এরকমই একটা গল্প দেব। সেটাও খুব মানে কি বলবো, আবেগ সূচক গল্প এবং ভীষণ ভালোবাসার একটা গল্প। আচ্ছা। তো এইরকম মানে পশুদের নিয়ে, অবলা প্রাণীদের নিয়ে অনেক গল্প আমার জীবনে আছে। তার মানে কি আপনি এটা বিশ্বাস করেন তো? আমরা তো বিশ্বাস থেকেই লিখি যে শুধু মানুষ নয়, মানবেতর প্রাণী যারা, তাদের মধ্যেও এই অনুভূতিগুলো রয়েছে, আবেগগুলো রয়েছে। আচ্ছা, এবং সেটা আমাদের মতনই প্রবল। একদম। আমি লিখেছি না যে আজকে মানুষের নিঃসঙ্গতা থাক, অন্য গল্প বলি। মানুষ তো মানে প্রতি ক্ষেত্রে প্রতিটি মানুষ কিছু না কিছু ক্ষেত্রে তারা নিঃসঙ্গ, তাই না? তো সেসব গল্পের দরকার নেই, একটা পশুকে নিয়ে, অবলা প্রাণীকে নিয়ে লিখি, তাই লিখলাম। খুব ভালো, আপনার এই যে বিষয় নির্বাচনটা না, এটা অসাধারণ হয়েছিল। এই লেখালেখির সূত্রপাত মানে কত বছর থেকে আপনি লিখছেন? 18-19 বছর বয়স থেকে। কথা সাহিত্যতে তখন আমার গল্প বেরোতো। ওই যে গজেন্দ্র কুমার মিত্র আর প্রমথনাথ ঘোষ, মিত্র ঘোষ পাবলিশার্স গল্প বেরোতো তখন। তারপরে আব্দুল জব্বারের খবরের কাগজে বেরোতো। তারপরে পারিবারিক কিছু সমস্যার জন্য লেখা টেখা সমস্ত একদম বন্ধ হয়ে গেছে। এটা ভারী আশ্চর্য না, কোপ পড়ে গিয়ে সৃষ্টিশীল বিষয়টাতেই আমাদের খাওয়া পড়া কিন্তু কখনো কোনো সমস্যার জন্য বন্ধ হয় না। আসলে না, আমি লিখতে পারিনি কেন, আমার বাবার বাঁ দিকটা ইনভ্যালিড হয়ে গেছিল। তাকে নিয়েই আমাদের দিন কাটতো। মা খুব ছোটবেলায় মারা গেছেন, তাকে নিয়ে আমার আর আমার ভাইয়ের দিন কাটতো। তারপরে তখন আমি MA করছি, সব দিক সামলে সৃষ্টিশীল কিছু করার মতো তখন মানসিকতা ছিল না, কারণ বাবার দিকে অ্যাটেনশনটা সব থেকে বেশি দিতে হতো। যার জন্য লেখা সমস্ত আমি PhD করতে পারলাম না, ঠিক একই কারণে। আচ্ছা, তাহলে আবার এই ফিরে এলেন কবে? বাবা চলে গেছেন? হ্যাঁ, বাবা চলে গেছেন, বাবা অনেকদিন চলে গেছেন। মা, আমি যখন 17 বছর বয়স, মা চলে গেছেন। তারপরে আমার ভাইয়ের বাবার সংসার ছিল, বাবাও চলে গেছেন। এখন ভাবলাম যে আবার নতুন করে শুরু করি, না ক্ষতি কি। একদম সত্যদা আমাকে করলেন, খুব বললেন যে এবার লেখা শুরু করো, অনেক হয়েছে, এবার লেখা শুরু করো। তো আবার নতুন করে লেখা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। সত্যদা বলতে? সত্যব্রত দত্ত। সত্যব্রত দত্ত, আচ্ছা আচ্ছা। উনি আমাদের শ্রীরামপুর বেতার বাণীর একজন নিয়মিত লেখক।
লেখেন। উনি আমার সেজগাকুর ছাত্র, আচ্ছা, ছাত্র আচ্ছা। বটে, সেই হিসেবে আচ্ছা, সত্যব্রতদা আপনাকে যেভাবে অনুপ্রাণিত করলেন যে লিখুন, এবং আপনি লেখা শুরু করলেন, যার জন্য এত সুন্দর সুন্দর চিঠি যে লিখছে, লিখে তার কাজটা শেষ, কিন্তু যেখানে এসে পৌঁছাচ্ছে, যারা পড়ছে, যারা শুনছে, প্রভাব মানে রেজাল্টটা তো সেখানেও পৌঁছায়, ভালো লাগা একদম, বলুন, একদম, মন্দ একদম। লাগা বলুন, এই যে অনুভূতিটা, এটা কিন্তু কোথাও আমাদের সকলকেই ছুঁয়ে গেছে, এবং একদম। আমরা খুব সচেতনভাবে পাখিদের নজর না করলেও, বা এতদিন যদি নাও করে থাকি, এখন কিন্তু না একটু অ্যাটেন্টিভলি আমরা ওইটা দেখি আর কি। তো এই যে গুড একটা ভালো প্রভাব ছড়িয়ে পড়ে একটা লেখার একদম। জন্য, তো আপনি কি সেইভাবে কাউকে অনুপ্রাণিত করতে পেরেছেন? আমার ভাইপো ভীষণ পশুপ্রেমিক। হুম। আমার ভাইপো যে পশুপ্রেমিক, সে কোথায় বেড়াল খেতে পাচ্ছে না তাকে না, আমি লেখার কথা বলছি। ওই রকম সেও বলছে যে পুপু, আমাকে পিসি, পিসি বলে না, পুপু বলে, পুপু আমি এরকম লিখতে শুরু করবো, কর কর, আমি তোকে নিয়ে যাবো শ্রীরামপুর বেতাবাড়িতে। বলছে পারবো, আমার লেখা কি ওরা পড়বে? আমি বলছি তুই আগে লিখতে শুরু কর না, তারপরে তো। তারপরে এক ছাত্রী লেখে আমার, সে এখন কাতারে চলে গেছে। তো ছাত্রী বলছে মিস আমি লিখবো। আমি অবশ্যই লিখবি। এতে আমি লিখবো বলে এত হেজিটেশনের কিছু নেই, লিখতে নিশ্চয়ই পারবি। ও লেখে ভালো লেখে। আসলে এইভাবেই তো আমরা সংস্কৃতির উত্তরাধিকার ছড়িয়ে দিই, জেনারেশন একদম, আফটার হ্যাঁ। জেনারেশন। আপনি বাই প্রফেশন কি করেন? আপনার ছাত্রী বলছেন। বললাম যে একটু আগেই বললাম, টিউশন করি, কোচিং করি, এবং চাকরির ব্যাপারে যেটা সেটা পারিবারিক ডামাডোল, ওটা না আচ্ছা। শোনাই ভালো। হ্যাঁ, হ্যাঁ। তো টিউশন মানে আপনি শিক্ষিকা, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, সেটা একটা প্রতিষ্ঠানে গিয়েই আপনি হ্যাঁ। শিক্ষাদান করুন, কিংবা নিজের বাড়িতেই আপনি শিক্ষাদান করুন, আলটিমেটলি আপনি একজন শিক্ষিকা। মানে অবসর সময় কি করে কাটে, কি করেন? আমি একা থাকি, হুম। আমার সন্তান নেই, স্বামী চলে গেছে, বুঝতেই পারছেন। তো একাই থাকি আমি, বই পড়ি। মোবাইল স্ক্রল করছি, টিভি দেখছি, গান শুনছি। আচ্ছা, মোবাইল কি আপনার সৃষ্টিশীল কাজে কখনো কোনো ব্যাঘাত সৃষ্টি করছে? আপাতত না, আমি অত কিছু ঘাঁটি না, আমি একটু গান শুনি ওখানে, আর কিছু না। আসলে আত্মসংযমটাই হচ্ছে না, সবথেকে না, না, না। জরুরি ব্যাপার। আমার গানটা শুনতে ভালো লাগে। কেউ লেখা, অনেকে তো গল্প পোস্ট করে ফেসবুকে, সেগুলো একটু পড়ি, এরকম। সমকালীন লেখকদের মধ্যে কার লেখা আপনার পড়তে সব থেকে বেশি ভালো লাগে? নবনীতা দেবসেন, ভালোবাসার বারান্দা বললাম, হ্যাঁ। সুমিত্রা ভট্টাচার্য, সুচিত্রা। সুচিত্রা, সরি, সুচিত্রা ভট্টাচার্যের দহন আমাকে পাগল করে দিয়েছে একদম। সিনেমা দেখিনি, গল্পটা পড়েছি, এইরকম। সুচিত্রা ভট্টাচার্যের আর একটা পাগল করা উপন্যাস আছে, কাছের মানুষ। না, ওটা পড়িনি। আচ্ছা, ওটা একটু ওটা একসময় দেশে ধারাবাহিক বেরিয়েছিল। আচ্ছা। আচ্ছা, আপনার সাথে কিছু আছে আজকে আমাদের পত্রবন্ধুদের শোনানোর হ্যাঁ, মতো? আছে তো। একটু শোনান। এটাও সত্যি গল্প। এটাও সত্যি গল্প, বেশ। এই কাহিনী বাবার কাছে শুনেছিলাম। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের দুই সহপাঠী, বাবা ও অংশুমান কাকু, দুজনেই কলকাতার চাকুরে। কিন্তু কাকু গ্যাস, অম্বল, অনিদ্রায় কাহিল হয়ে পড়েছিলেন। কাকুর এক বন্ধু নিয়ে গেলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে। তিনি কাকুকে দেখিয়ে বললেন, বাড়িতে অনেকদিন যাননি বুঝি? স্ত্রী সন্তানদের জন্য এত মন খারাপ করতে হয় নাকি? কদিন সবার সঙ্গে কাটিয়ে আসুন। 15 দিন পর যখন কলকাতায় ফিরলেন, তখন সম্পূর্ণ সুস্থ, হাসি খুশি এক মানুষ। স্বনামধন্য চিকিৎসককে সশ্রদ্ধ প্রণাম। বাহ, খুব এটা সুন্দর। সত্যি ঘটনা। এটা সত্যি ঘটনা। বাপির কাছে শুনেছিলাম এটা। আচ্ছা। বিধানচন্দ্র রায় কি ছিলেন আমরা সবাই জানি। হুম, হুম। একদম মানে ওনার আসল নাম হচ্ছে শশধর বেরা, হুম। আমি নামটা পাল্টে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। না, আপনি এই যে লেখেন, আপনার সমস্ত লেখার ভিত্তি কি একদম বাস্তব চারপাশে দেখা না, না, মানুষজন? না, কিছু কল্পনা তাতে কিছু মেশে, কল্পনা। তবে এটাতে মেশেনি। এটাতে মেশেনি। আচ্ছা, এই চিঠিটার কথা বারবার ফিরে আসছে। ডিসেম্বর মাসের সেরা হয়েছিলেন মিনতি ভট্টাচার্য, বিষয় ছিল নিঃসঙ্গতা। অনেক চিঠির মাঝে সেরা চিঠিটা হারিয়ে যায়, এটা আমি জানি, যার জন্যই বন্ধুদের আরেকবার পড়ে শোন। আচ্ছা, পড়বার আগে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আমরা ভিডিওগুলো আপলোড করি, শুরু থেকে শেষ পর্যন্ত শোনা হয়? আমি তো লিখেছিলাম, ডক্টর এই শশাঙ্ক শেখর মণ্ডল আমার লেখাটা পড়েছিলেন? লাইক করেছেন, দেবাশিস ভট্টাচার্য যেটা বলেছিলেন। আমি বলছি সবার কি আর এত সময় হয় নিজের পরিচিত এবং নিজের লেখাটুকু পড়েই বন্ধ করে দেয়? আমি চেষ্টা করি যথাসম্ভব
প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার। আসলে কি আমরাও তো আমাদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় নিয়ে স্টুডিওতে এসে আপনাদের চিঠিগুলো পড়ি। সবাই শুনলে একটু ভালো ভালো লাগে, লাগে, exactly. শুধু শুনে চুপ করে থাকা না, 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 শুনে না, না। একটু মতামত একদম, লেখা, একদম। তাহলে আমাদেরও একটু একদম, ভালো লাগে। নিশ্চয়ই। একদম। এটা এবং আমিও বুঝি। আরেকটা কথা, কোনো শোনা কোনো পড়া কখনো বৃথা যায় না, কেমন? একদম। কোথায় যে কোন রত্ন লুকিয়ে আছে সেটা তো আমরা জানি না। ঠিক, ঠিক। একটা হয়তো চিঠি থেকে, ছোট্ট চিঠি থেকে একটা কবিতার জন্ম হয়ে গেল, একটা গল্পের জন্ম হয়ে গেল। একদম। এবার পড়ে নেব চিঠিটা। বিষয় নিঃসঙ্গতা। আপনি লিখছেন, অদেখা প্রিয় জনেষু। আপনার সম্ভাষণটা ভীষণ সুন্দর ছিল। মানুষের নিঃসঙ্গতার কথা আজ থাক, অন্য গল্প বলি। শুনেছি কাক তার সঙ্গীকে হারালে আর কাউকে গ্রহণ করে না, এটা আমিও অনুভব করেছি। বিকেলে চা নিয়ে বারান্দায় বসেছি, বিস্কুটে দাঁত বসানোর আগেই একটা কাক উড়ে এলো, বারান্দার রেলিং এ বসে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। কিরে, বিস্কুট খাবি? আমি বিস্কুটটা ওর মুখের কাছে ধরলাম। ও আমার দিকে তাকিয়ে আলতো ঠোঁটে নিয়ে উড়ান দিল। তারপর রোজ আসতো। একদিন দেখি দুটো কাক এসেছে। কে রে, বউ নাকি? ও একটা বিচিত্র শব্দ করে হাসলো। দুজনকেই বিস্কুট দিলাম। কোনোদিন রুটি দিতে দেরি হলে চিৎকার করতো, আবার রেগে গেলে চুপ করে যেত। কিছুদিন পর পুরুষ কাকটা একা এলো। কিরে, বউ কই? একটু ডানা ঝাপটালো, নিঃশব্দে উড়ে গেল খাবারটা নিয়ে। তারপর কদিন এলোই না। একদিন এলো সত্যিকারের ঝোড়ো কাক হয়ে, আজ বিস্কুট নিল না। কিরে, তুই খাবি না? অজানা শব্দ ওর গলায়। খাবারটা মুখে নিয়ে তাকালো আমার দিকে, তারপর ঠোঁট থেকে নামিয়ে চলে গেল কা কা করতে করতে। অনেকদিন আসেনি, হয়তো ব্যথায় প্রলেপ পড়লে আবার আসবে। নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন মিনতি ভট্টাচার্য, 247 সিস্টার নিবেদিতা রোড, বিনয় অ্যাপার্টমেন্ট, কলকাতা। সুন্দর চিঠি, ভালো লেগেছে। এবার আসি পুরস্কারের পালায়। শ্রীরামপুর বেতারবাড়ির তরফ থেকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছি। নমস্কার। কলম, সৃষ্টির প্রতিভু। কলম ভীষণ থাকুক সুন্দর। আপনার ভীষণ ঘরে সুন্দর। এবং আপনার সৃষ্টিকার্য এগিয়ে চলুক। ভীষণ সুন্দর, ধন্যবাদ। আমাদের বেতারবাড়ির কর্ণধার ডিরেক্টর ডক্টর পি.কে. দাস, প্রদীপ কুমার দাসের লেখা গল্পমালা, এবং আমাদের 5 বছর পূর্তি উপলক্ষে যে স্মারক সংখ্যাটি বেরিয়েছিল সেইটা, এবং একটি কলম আমাদের তরফ থেকে উপহার। ডক্টর প্রদীপ কুমার দাসকে নমস্কার, অসংখ্য নমস্কার। শ্রীরামপুর বেতারবাণীর সাথে থাকুন, এগিয়ে চলুন আমাদের সাথে। একদম। স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরে আবার কখনো দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আবার যদি ফার্স্ট হই নিশ্চয়ই আসবো। নমস্কার।